বদিউল আলম মজুমদার নামটা নিশ্চয়ই আমরা সবাই চিনি। তার নাম তিনি শুনলে মনে হয় সুশীল ভালো নাপিতের শব্দটা মনে হয়। তিনি কি করেন, ডিপ স্টেটে তার ভূমিকা আমরা সবাই জানি। তিনি গতকালকে হঠাৎ করে বলেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ, তার তো বঙ্গভবনে থাকার কথা না, তার তো এখন কারাগারে থাকার কথা। রাষ্ট্রপতি নিয়ে অনেক আলোচনা আছে, বিতর্ক আছে। রাষ্ট্রপতি একজন বীর মুক্তিযোদ্ধা, বদিউল আলম মজুমদার এর বীর মুক্তিযোদ্ধার সম্পর্কে এই ধরনের অধ্যত্বের কথাবার্তা, কি সাহস তার, খুঁটিটা কি তার? আসলে আপনি শেষ শব্দ যেটা উচ্চারণ করলেন খুঁটি, আসলে আমাদের গ্রাম বাংলা একটা কথা আছে যে খুঁটির জোরে পাঠা কুদি। গ্রাম বাংলা অজপাড়া গায়ে, এটা আমরা বইয়ের ভাষায় না, একেবারে সাধারণ মানুষের কাছে শুনেছি, মুরব্বীদের কাছে শুনেছি। তো খুঁটির জোরে যেহেতু পাঠা কুদে, তো এই যে বদিউল আলম মজুমদার নামের যে সুশীল পাঠা, সুশীল মানে সু মানে ভালো, শীল মানে নাপিত, এই ভালো নাপিতের হঠাৎ করেই এই যে তার যে বয়ান, এটা আমাদেরকে একটু বিস্মিত করেনি। কারণ এই সুশীল কারা? এই সুশীলরা হচ্ছে ভিনদেশি দালাল। এরা কিন্তু মৌলবীদের মতো জুব্বা বইরে আসে না, মৌলবীদের মতো পাগড়ি পরে আসে না, এরা জিহাদিদের মতো ছুরি কাঁচি বটি নিয়ে আসে না, এরা সন্ত্রাসীদের মতো অস্ত্র নিয়ে আসে না, জঙ্গি জিহাদিদের মতো। এরা এই সুশীল সাজে আসে। এদের উপরে দেখা যায় যে এরা মাদ্রাসা পড়ুয়াও নয়, এরা বিশ্ববিদ্যালয়ের বড় বড় ডিগ্রি নেওয়া দেশে বিদেশে। তারা ওই রাজাকারদের মতো সরাসরি পেয়ারা পাকিস্তানের বিরোধিতা করে না, এরা ডাইরেক্ট অ্যাকশনে যায়। এরা সোজা যারা মুক্তিযুদ্ধ বিরোধী তাদের পক্ষ থেকে সরাসরি প্রতিনিধি হিসেবে না, তাদের সারথি হিসেবে সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপর আক্রমণ করে। তারা বুদ্ধিবৃত্তিক আক্রমণ করে। এরা অস্ত্র নিয়ে আসবে না, কলম নিয়ে আসবে, বাক্য নিয়ে আসবে, কথা নিয়ে আসবে। এরা শেখ হাসিনার উপর আক্রমণ করে। এরা ইউনূসের বিরুদ্ধে কথা বলে না। তখন কথা বললে একটু যে নিজের পোলার গায়ে হাত দিলে যেমন থাপড়া দিলে ব্যথা পায় হাতে, সতীনের পোলা পেটাইতে আবার খুব মজা লাগে। তারা সেই রকম। আর উপরে দেখা যায় সুশীল ভদ্রলোক, মাদ্রাসা পড়ুয়া নয়, কিন্তু এরা স্বাধীনতা বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, ভারত বিরোধী, হিন্দু বিদ্বেষী, ভেতরে ভেতরে জয় বাংলা বিদ্বেষী। এরা যে কোনো ভাবেই বাংলাদেশের স্বাধীনতার যারা পক্ষে, তাদের বিরুদ্ধে এদের বয়ান তৈরি করাই এদের কাজ। এরা নেগেটিভ পয়দা করে দেয়। যখন ফ্রড মাজাহার বলে যে জামাতের সমালোচনা করে ফ্যাসিজম, তখন আর বুঝার কি বাদ থাকে? তেমনি যে এরা জামাতের পক্ষে, পাকিস্তানের পক্ষে, তেমনি বদিউল আলম মজুমদারের মতো বদমাইশ গুলো, শিক্ষিত বদমাইশ, এরা যখন বলে যে প্রেসিডেন্টের তো জেলে থাকার কথা, বদিউল আলম মজুমদারের কোথায় থাকার কথা, ইউনূসের কোথায় থাকার কথা, এগুলো বললে আবার আমরা খারাপ হয়ে যাব, মন্দ হয়ে যাব। শেখ হাসিনা এদেরকে নিয়ে কিন্তু বলেছিলেন যে এরা টকশোকারী নাকি কি যেন একটা টিজ করেছিলেন। আমরা তখন বলেছিলাম শেখ হাসিনা এটা কি করলেন, কিন্তু দেখি তিনি ঠিকই করেছিলেন। তাদের যে তিনি যে টক মারানি নাকি কি যেন বলেছিলেন যে রাতে টকশো করে, এমনি এদের বলেন নাই। তো হাস্যকর ব্যাপার এই যে আমরা এদের বুদ্ধিজীবী মনে করি। তো 2024-এর 5ই আগস্টের সন্ত্রাসী কর্মকাণ্ড না হলে, 2024-এর 5ই আগস্টের মহামারী না ঘটলে সন্ত্রাসীদের, আমরা বুঝতে পারতাম না এই সুশীল আসলে কারা। আরো ফাঁস হবে। জামাত যদি ক্ষমতায় আসতো, তখন দেখতেন এদের বয়ান আরো, মানে এরা পারতেছে না বলতে, সরাসরি বঙ্গবন্ধুর নাম নিয়ে গালি দিতে এখনো পারতেছে না, কারণ জামাত ক্ষমতায় আসে নাই। সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধিতা এরা মৌলবীদের মতো করতে পারতেছে না। সরাসরি জামাত, হেফাজত, নেজামে ইসলাম, মুসলিম লীগ, পেয়ারা পাকিস্তানের মতো সরাসরি মুক্তিযোদ্ধার বিরোধিতা করতে পারতেছে না মুক্তিযুদ্ধের। কারণ এখনো জামাত ক্ষমতায় আসেনি। এই সুশীলদের রূপটা আরো পরিষ্কার হয়ে যাবে। এই সুশীলদের কথায় যদি কেউ মুক্তিযুদ্ধে যাইতো, আজ দেশ স্বাধীন হইতো না। এই দেশ স্বাধীন করেছে অজপাড়া গায়ের মানুষ লেংটি মেরে গিয়েছিল, সেন্টো গেঞ্জি আর কাঁধে গামছা নিয়ে মাল কষা দিয়ে মাঠে নেমেছিল মূর্খ লোকগুলো। এই সমস্ত বুদ্ধিজীবীদের কথা যদি শুনতো, তাহলে আজও বাংলাদেশ স্বাধীন হতো না, হওয়ার কথা না। যেমন আজকে তাদের 2024 সালের পরে, আগে আমি কি 2024 সালের আগে আমি রাজনীতিবিদ, যে কোনো রাজনীতিবিদকে যে ঘৃণা করতাম, সেটা আমি বিস্মিত হয়ে যাই। আমি এত ঘৃণা করতাম তাদের, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলর, এমপি, মন্ত্রী, সবাইকে তীব্র ঘৃণা করতাম, এগুলো বদমাইশ।
2024 সালে পরে দেখলাম এই সুশীল বুদ্ধিজীবীরা হলো 3 গুণ বেশি বদমাইশ। ওই যাদের বদমাইশ বলি আমরা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, কাউন্সিলর, মন্ত্রী, এদের যত গালি দেই, এদের যেমন তারা যেমন ক্ষতি হয়, কিছু ক্ষতি হয়, তেমনি এদের দ্বারা সমাজের কল্যাণ হয়। এই বুদ্ধিজীবীদের দ্বারা এই দেশ, জাতি, সমাজ, ধর্ম, রাষ্ট্র, মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার সবগুলোই ধ্বংস হয় এই সুশীলদের দ্বারা। 5 তারিখে 2024-এর 5 আগস্টের পরে আমি বাংলাদেশে রাজনীতিবিদদের ভালোবাসতে শুরু করেছি, চেয়ারম্যান, মেম্বার, গমসুরদের ভালোবাসতে শুরু করেছি। কারণ এরাই সঠিক। এই সমস্ত তথাকথিত শিক্ষিত বদমাইশেরা এলো আসল বদমাইশ। তার একটা প্রমাণ হচ্ছে এই যে আজকে যে বয়ান দিয়েছে যে কেন প্রেসিডেন্ট কেন জেলে না থেকে জেলের বাইরে, ইউনূসের কথা বলে না কেন, কেন জামাতের আমিরের কথা বলে না, কেন জামাতকে নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধর ব্যাপারে তাদের কোনো বয়ান কেন নেই? তার মানে এরা এই দেশের নয়, কোনো না কোনো প্রভুর ভাষাতে কথা বলতেছে এবং প্রভুদের কাজকেই তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ কি এতই বোকা? আগামীতে এই সুশীলেরা যে কোথায় থাকবে আমি কল্পনা করতে পারতেছি না। ধন্যবাদ। আপনি ওই যে বললেন না কি আমাদের সাধারণ মানুষ বাংলাদেশের, আমি একসময় পায়েটে বাংলাদেশ ঘুরে মুক্তিযোদ্ধাদের ইন্টারভিউ করে করে মুক্তিযুদ্ধের গ্রাসরুটটা আমি খুঁজছিলাম। আমি দেখলাম বেশিরভাগ মুক্তিযোদ্ধা বাড়ি থেকে পালিয়ে গেছে, এরা ক্লাসে ফার্স্ট করে না এখন, এরা ব্যাক বেঞ্চার ছিল, বাড়ি থেকে পালিয়ে গেছে এবং খুব সাধারণ পরিবারের সদস্য কিন্তু এরা। এবং যুদ্ধের পরে এরাই কিন্তু বিপদে পড়লো, যারা শিক্ষিত চালাক চতুর বা ওই পাকিস্তানি হানাদার বাহিনীর ফেলে দেওয়া অস্ত্র হাতে নিয়ে 16 ডিসেম্বরে করে মুক্তিযুদ্ধের সাজলো, হ্যাঁ, তারাই সবকিছু নিয়ে গেল, এরাই সমস্যায় পড়লো। এদের জন্যই কোটা কোটা ব্যবস্থা চালু করা হয়েছিল, সেই ব্যবস্থাটাকে নেওয়া হয়েছে। রাজাকারের নাতিপুতিরা সমস্ত জায়গায় কোটাতেই যাচ্ছে, কোথাও কিন্তু মেধাতে যাচ্ছে না তারা। আজকে এই সংসদে আপনারা দেখেন জামাত বিএনপি দুইটাই যুদ্ধাপরাধীদের ছেলে, যেসব যুদ্ধে ফাঁসি হয়েছিল তাদের ছেলেদের সংসদে আনছে। এইবার সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে আজকে সংসদে বলেছে তার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে, অথচ বিএনপি এই সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির পরে তার স্থায়ী কমিটির সদস্য, তার জন্য একটা মিলাদও দেয় নাই কিন্তু বিএনপি। কি বলবো আর, আমি ওই সাকা চৌধুরী স্বাধীনতা বিরোধী নৃশংস হত্যাকারী, নৃশংস এই সাকা চৌধুরীর পুত্র যখন বয়ান দিয়েছে সেইখানে গিয়ে আমি কমেন্টস করে এসেছি যে রাজাকার যেমন আজীবন রাজাকার থাকে না, হ্যাঁ, মুক্তিযোদ্ধা যেমন আজীবন মুক্তিযোদ্ধা থাকে না, কিন্তু রাজাকার আজীবন রাজাকার, তেমনি মুক্তিযোদ্ধার সন্তানেরা আজীবন মুক্তিযুদ্ধের চেতনা নাও বয়ে বেড়াতে পারে, কিন্তু একজন রাজাকার আল বদর আল শামস, তাদের পুত্র কন্যা নাতিপুতিরা আজীবন ওই 47-এর চেতনা এবং 71-এর মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা নিয়েই তারা বড়, কোনো সন্দেহ নাই। তো সাকা চৌধুরীর পুত্র এগুলো বলবেই। বিএনপি একই সাথে বলে যে জামাতকে রুখে দিতে হবে, স্বাধীনতা বিরোধী রুখে দিতে হবে বলেছে। এই যে মির্জা ফখরুল সাহেব বলেছেন যে তাদেরকে রুখে দিতে হবে, কিন্তু সেই সাথে তার আইনমন্ত্রী আবার বলে যে জামাত শিবির হচ্ছে তাদের একই পিতার সন্তান। যদিও তারেক রহমান বলেছিল এক মায়ের পেটের ভাই, তারেক রহমান বলেছিল শিবির এক মায়ের পেটের ভাই, আর ছাত্রদল ছাত্র শিবির এক মায়ের পেটের ভাই। আর তারই বর্তমান আইনমন্ত্রী বলতেছেন যে জামাত, বিএনপি, শিবির আর হচ্ছে একই পুত্রের একই পিতার সন্তান। আবার তাদের মহাসচিব, তাদের দলের মহাসচিব এবং মন্ত্রী বলতেছে যে স্বাধীনতা বিরোধীদের রুখে দিতে হবে। শুনেছি কালকে একদিন একজন কৃষিবিদ এসে বলেছেন, ডক্টর আব্দুল আওয়াল স্যার, তিনি বলেছেন যে এই যে আজকের যে স্পিকার মেজর হাফিজ, তিনি একদিন সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জামাতকে নিষিদ্ধ করতে হবে বা জামাতের বিরোধিতা করেছিলেন। আজকে সেই জামাত বিরোধী দলের প্রধান তিনি হচ্ছেন বীর বিক্রম মেজর হাফিজ হচ্ছেন স্পিকার। তো এই যে ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলে গেছেন কথাটা সত্য, মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে,
জীবন রাজাকার, সেটা আমরা দেখতেছি। এটা আমাদের দুর্ভাগ্য যে হুমায়ুন আজাদ স্যারের কথাটা সত্য প্রমাণিত হয়ে গেছে। আসলে যারা সাহিত্যিক, যারা বিজ্ঞ, যারা পণ্ডিত, তারা আগামী দিন দেখতে পারেন। তারা জ্যোতিষ নয়, কিন্তু তারা আগামী দিন দেখতে পারেন। তাই ডক্টর হুমায়ুন আজাদ স্যারের কথাগুলো সত্য পরিণত হয়েছে। অবশ্যই এর জন্য দায়ী বাংলাদেশের রাজনীতিবিদেরাই, এই দেশের জনগণ দায়ী। আপনি দেখেন আজকে এত সাকা চৌধুরীর পুত্র এত বড় কথা কিভাবে বলতে পারে? কারণ তাদের ৭১ একবার ক্ষমা করা হয়েছিল। সেই ক্ষমাটাকে তারা লম্বা করেছে। বঙ্গবন্ধু ক্ষমা করেছিলেন। সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন যারা মানবতা বিরোধী অপরাধ করেনি তাদের জন্য। সেটাকে জায়েজ করে দিল পরবর্তী সরকার এসে মাফ করে দিয়েছে। একই সাথে তারা বলে তারা অপরাধ করে না, আবার বলে মাফ করে দিয়েছে। জিয়া এসে তাদেরকে মুক্ত করে দিল, তাদের প্রধানমন্ত্রী বানালো এই দেশের রাজাকারদের। বঙ্গবন্ধুর খুনিকে রাষ্ট্রদূত বানালো। এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ দিয়ে দিল। এইভাবে আস্তে আস্তে তারা চলে আসলো। এটা আমাদের দুর্ভাগ্য। আর তারই পুত্র আজকে স্বাধীনতা বিরোধীদের পুত্রদের সংসদে এনে পিতা এনেছেন স্বাধীনতার বিরোধীদের ক্ষমতায়, সংসদে বসিয়েছেন। আর তার জিয়াউর রহমানের সেই পুত্র তারেক রহমান মুস্তাকা প্রধানমন্ত্রী সেই স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর আল শামস এবং তাদের কুল শিরোমণিদের পুত্রদের কন্যাদের ক্ষমতায় বসিয়েছে। ঠিক হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এটাই ঘটতেছে। তবে তার সাথে আরেকটু যুক্ত করতে চাই, হিস্ট্রি রিপিটস ইটসেলফ যদি সত্য হয় যেমন হয়েছে আজ, তেমনি এটাও সত্য হবে এই স্বাধীনতা বিরোধীদের পুত্রদের কন্যাদের আবার একদিন হয়তো আদালতের মুখোমুখি হতে পারে, জনগণের মুখোমুখি হতে পারে। এইবার আর ক্ষমা করা